সময় একটা, আমরা এখানে পুরো 1 ঘন্টা রেস্ট নিলাম। আর এখান থেকে এখন বেরোচ্ছি, আবার সেই আমরা এক্সপ্রেসওয়েটা ধরে নেবো। এখন এখান থেকে কিছু বলছে নাকি না, অনেক বড় এলাকা নিয়ে এটা করা। যাক, একটা যেটা মনে ভয় ছিল যে পেট্রোল পাম্প কোথায় কি আছে, এখানে প্রথম বুঝতে পারছিলাম না, প্রথম 60-70 কিলোমিটার। তারপরে পেট্রোলিং গাড়িগুলোর সাথে দেখা হলো, ওরা বুঝিয়ে দিল, তো কাগজটা দিল, অনেকটা হেল্প হলো কাগজটা দেখে। এবার আর টেনশন নেই, কেন যা দেখে নিয়েছি পেট্রোল পাম্প প্রত্যেক 50-60 কিলোমিটার পর পর পেট্রোল পাম্প পেয়েই যাবো। এবার আর কোনো ভয় কোনো ব্যাপার নেই। তো আবার রওনা হলাম সোজা মেরঠের দিকে। এবার মেরঠ মোটামুটি 480 কিলোমিটার, টানা তো যেতে পারবো না, অবশ্যই মাঝখানে দাঁড়াতেই হবে। তো কোথায় দাঁড়াবো সেটা ঠিক নেই। এখন আমরা চ্যালেঞ্জ এরকম 150 কিলোমিটার চালিয়ে আমরা রেস্ট নিলাম। তো এবার আবার ইচ্ছে আছে টানা 150 অন্তত যাবো, তারপরে আবার দাঁড়াবো। 200 প্ল্যান রাখি, কিন্তু যেতে তো পারি না, 150-তে দাঁড়াতে হয়। তো 150-তে দাঁড়িয়ে মানে যখন কিলোমিটার হলে আবার একটু দাঁড়াবো, রেস্ট নেবো, তারপরে আবার যাবো। তেল তো ফুল ট্যাঙ্কি আছে, তেল মোটামুটি 200-250 অব্দি লাগবে না, বাকি দেখছি। আর সময় যেটা বললাম 1টা 5 বেজে গেছে। কখন গিয়ে পৌঁছাবো সেটা জানা নেই, ইচ্ছে আছে যে শনিপথ চলে যাওয়ার। বাকিটা যেটা বলছি আর কি, বাকিটা দেখা যাবে এখন। মানে আগে থেকে ডিসিশন নিয়ে লাভ নেই। হাইওয়ে নাম্বার, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, রাস্তা দুর্দান্ত রাস্তা, কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো ওই পেট্রোল পাম্প থেকে আমরা টানা গাড়ি চালিয়ে 100 কিলোমিটার আসলাম। 100 কিলোমিটার পর একটা জায়গায় এসে দাঁড়ালাম, এটাও একটা পেট্রোল পাম্প। তো এখানে দাঁড়ালাম, এখানে অনেক কিছু খাবার খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়ে, ওখানে তো কিছু খাবার পেলামই না। এখানে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাবে কি বুঝতে পারবে কি না আমি জানি না, ক্যামেরাতে অতটা ভালো আসছে না। তো সব রেনকোট ফেনকোট সব বার করা হচ্ছে আর কি। তো প্যাকিং ট্যাকিং করা হচ্ছে, ঝিরিঝিরি হালকা হালকা পড়ছে, হয়তো সামনে গিয়ে জোরে হলেও হতে পারে। তো এখানে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে এখানে অনেক কিছু খাবার আছে। আর মানে অনেক বড় সড়ো, যেরকম এটা যেরকম আগেটা যেরকম দেখালাম অনেক বড় সড়ো মানে এরিয়া নিয়ে, এটাও সেম, অনেক কাজবাজ হচ্ছে এখনও। আর এখানে অনেক কিছু অপশান রয়েছে খাওয়ার, ফুড প্লাজা, সুন্দর উপরেও ওঠার জায়গা রয়েছে। এখানে ভেলপুরি আমার অর্ডার দিয়েছি, লোকটা কোথায় গেলো জানি না। আর অনেক কিছু রয়েছে, ওখানে রয়েছে কাউন্টার। আর এদিকেও শপিং মল করছি, চিপসের প্যাকেটে শপিং মল করা আছে এখানে। আর এদিকে আমরা ম্যাগি অর্ডার দিয়েছি, প্যাটিস রয়েছে, তো অনেক কিছু রয়েছে এখানে খাওয়া দাওয়ার লিস্ট। আর এই 2:40 বাজে, এখন আমরা খাই আগে, সবারই খিদে পেয়েছে। খেয়ে দিয়ে আবার এখান থেকে গাড়ি ছাড়বো। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সমস্যা মেন, আর যদি বৃষ্টি না হয় তাহলে তো যেরকম আমরা কতক্ষণ 1 ঘন্টা 20 মিনিটে আমরা 100 কিলোমিটার এসেছি, ওই 80 স্পিড 70-80। এবার একটা প্রবলেম হচ্ছে কি, রাস্তায় অনেক শিয়াল রয়েছে, যেগুলো রানিংয়ে পার হচ্ছে। আর হ্যাঁ ভাই, আর মানে রানিংয়ে পার হচ্ছে, সামনে দিয়ে অনেকগুলো তো মরে রয়েছে, তো ওই শিয়াল দেখে ভয় লাগছে। আর তারপরে আবার এই ওয়েদারটা একটু খারাপ হয়ে গেল, তো বলতে পারছি না এখন কী করা যায়, মানে কী করবো আমরা। তো চেষ্টা করব, যদি বৃষ্টি না হয় তো যেতে থাকবো এইভাবেই। আর যদি হোক অ্যাভেলেবল ঠিক আছে দে এখানে এমনি এক প্লেট ভেলপুরি বললো, অর্ডার দিলাম। এই দোকান রয়েছে। अच्छा पैसा क्या आपको इधर दे के उधर दे दे, काउंटर पे इधर देना है आपको, ओके। তো এই খাওয়া দাওয়া করি, তারপর আবার রওনা হই। ওয়েদারের উপর ডিপেন্ড করছে এবার কোথায় যাবো। যদি খুব জোরে যদি বৃষ্টি শুরু হয়ে যায় না, তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। কেন কি ওই বৃষ্টির মধ্যে গাড়ি অত ভালোভাবে গাড়ি চালানো যায় না, তোমরা জানোই বৃষ্টির মধ্যে ওইভাবে গাড়ি চালানো যায় না। রেনকোট তো অবশ্যই আছেই, রেনকোট পরেই নেবো। তাও এবার বাকিটা দেখা যাক, আগে খাওয়া দাওয়া করি, তারপর দেখছি। তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে না, মানে এই ঝিরিঝিরি পড়ছে, এই আবার বন্ধ। তো আমরা রেনকোট প্রবলেম করে পড়বো, তারপরে আবার টেনশন নিলাম, পড়লে আবার গরম লাগে না, তার জন্য। তো পিছনে টপ বক্সে রাখা আছে, ঝিরি বৃষ্টি হয়তো পড়ে নেবো। তো এখন টেনশন নিলাম, কেউ রেনকোট করে নিই আমরা, কেউই না, যাচ্ছে। বৃষ্টি হলে হবে, কিছু করার নেই। তো যাই, এখন একটু ডিসিশন তো ওটাই আছে আমাদের, যে শনিবার যাবো। ডিসিশন চেঞ্জ করে নিই, বাদ বাকি দেখা যাক। সকাল হতে বেশিক্ষণ নেই, 3:30 বাজে, 3:35 বাজে, 3:35, 6টা হতে হতে ওর হয়ে যাবে।
দেখা যায় কটা অব্দি গাড়ি চালাতে হবে। এই আবার স্লো হলো কেন? হ্যালো হ্যালো হ্যালো, মিটারটা সেট করছিলে? আসো আসো আসো। তো যেটা বলছিলাম আমি আগে, বলছিলাম আমি যে আমি একসাথে আমাদের মিলে গাড়ি টানছিলাম, সবাই মিলে আমরা একসাথে চলছিলাম। ওই শিয়াল দেখার পর থেকে সবার মনে ভয় হয়েছে, ঘুষ বাস পার হচ্ছে শিয়াল দৌড়ে দৌড়ে। আর কম করে 5 থেকে 6টা তো শিয়াল দেখি মরে পড়ে গেছে রাস্তার মধ্যে। তো ওই ভয়ে আর কি আমরা গাড়ি শুরু করে দিয়েছি। কেন কি এটা 100-110 যদি গাড়ি চালাই, তো তখন প্রত্যেকটা শিয়াল চলে আসলে না, মানে গাড়ি কন্ট্রোল করা যাবে না। রাস্তাগুলো তো ভিজিবিলিটি অতটা ক্লিয়ার থাকে না, তো তার জন্য রিস্ক নিয়ে লাভ নেই। দরকার পড়লে আমার 1 ঘন্টা 2 ঘন্টা করে, একদিন দেরি হোক তাও ঠিক আছে, একটু তাড়াহুড়ো করে গাড়ি না চালানোই ভালো। ওই জন্য আমরা আবার সেই 75-80 হাইয়েস্ট এর উপর টানছি না, কেন এর মধ্যে গাড়িটা কন্ট্রোল করতে পারবো আমরা যদি সামনে কেউ চলে আসতো। তো সময় এখন 6টা বাজে, আর এখান থেকে কত দেখলাম, 180 কিলোমিটার না? হ্যাঁ না না, 180 দেখলাম লাস্ট। 180 না 82 হবে, খুব বেশি, এর বেশি না। ওই 180-85 কিলোমিটার ধরে চলো। এই এক্সপ্রেসওয়েটা মানে গঙ্গা এক্সপ্রেসওয়ে শেষ হতে 180 থেকে 85 কিলোমিটার মতন হবে আরও এখনও। তো মানে দম শেষ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তার মধ্যে আবার এখানে দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই, তাও উপরওয়ালা জোর করে দাঁড় করাচ্ছে। এখানে পেট্রোল পাম্পে একটু কাজ চলছিল, তো ওদের মেশিন বন্ধ ছিল, তো মেশিন বন্ধর জন্য আমাদের আবার দাঁড়াতে হলো। এখানে 10-15 মিনিট হয়ে গেছে, তো এখন মেশিন চালু হয়ে গেছে, কপাল ভালো। তো অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যে লরি টরি পুরো দাঁড়িয়ে রয়েছে, এখানে জ্যাম লেগে গেছে। তো ওখানেও আরও অনেক 4 চাকা দাঁড়িয়ে আছে, ওদিকে দাঁড়িয়ে আছে। তো এটা দাঁড়িয়েছে এই জন্যই, ওই পেট্রোল পাম্পে মাঝে মধ্যে হয় না মেশিনে একটু গন্ডগোল, তো ওই জন্য হচ্ছিলো না। তো দেখা যাক কী করা যায়। ওয়েদার ভালো রয়েছে খুব এখন অবধি, একটু মেঘলা মেঘলা ওয়েদারই রয়েছে, সেরকম মানে অসুবিধা হচ্ছে না চালাতে, বাইরে কালকের মতন গরম লাগছে না আজকে। তো যদি চেষ্টা করব, যেটা আমরা প্ল্যান রেখেছিলাম যে শনিপথ যাওয়ার, অবশ্যই চেষ্টা করব। যদি না হয় সেটা আগে থেকে যাব, সেটা পরে দেখছি। তাহলে সুরিতদা কী করবো, যাবা তো শনিপথ? চেষ্টা করবা? দাদা যখন বলে দিয়েছে করবে। আর তেল যদি খুব বেশি, আর যদি 10-15 কিলোমিটার যেতাম, যদি তেল না পেতাম না, শেষ ছিল। সেটা কি আমাদের সবার গাড়ি খালি হয়ে গেছে। এর আগে একটা পাম্প ছিল 70-80 কিলোমিটার আগে না, তখন ভাবলাম হয়তো তেল ভরিনি, তারপরে আমরা ডিসিশন চল আগে আস্তে আস্তে দেখি, লাস্টে এত দূরে এসে পেলাম। এবার যদি এটা না পেতাম, মোটামুটি 10-15 কিলোমিটার গাড়ি যেত, গাড়ি সব বন্ধ, তিনজনেরই গাড়ি বন্ধ হয়ে যেত। কপাল ভালো পেয়েছি, তো একটু দেরি হচ্ছে এখানে। ঠিক আছে, চলো আবার মোটর ব্লগিং সেটআপে আসছি। অনেকক্ষণ বাদে আসলো, অনেকক্ষণ বাদে, প্রায় 400 কিলোমিটার পর। তবে এখানে কি টাকা দিতে হয় সেটা তো জানা নেই। এটা এক্সট্রা হোয়াইট সিভিল ক্যাশ, হ্যাঁ ক্যাশ। এটা কি আমাদের টাকা লাগবে? বুঝতে পারছি না তো। একটা টোলে বলেছিল যে টাকা লাগবে, কোন টোলটা সেটা বুঝতে পারছি না। क्या? हाँ हाँ पर्ची, अच्छा हाँ मिल गया है, नहीं मिला, हाँ मिल गया, लो कितना? 685 इलाहाबाद से आए हो? हाँ इलाहाबाद नहीं, प्रयागराज, वही तो। हाँ प्रयागराज। हाँ
योगी बाबा गुस्सा हो जाएंगे अगर इलाहाबाद बोला तो। 685 ऑनलाइन चलेगा? एक बार कैश टाका আছে? ओ मेरा वो दे देगा। दे दो पहले ट्रांजैक्शन वाला अजय दे देगा तो करो ना, एक ही तो होगा। तो ट्रांजैक्शन तभी होगा ना साहब। हाँ तो ले लो के यहाँ हो गया पेमेंट। दे दो 685 ले लो तो वहां से करना तो ट्रांजैक्शन कर दूंगा। कर दे, एक ही तो हो गया, एक ही साथ तो है ना। अरे पेट्रोल भरने हम कैश टाका रखा ছিল भूले গেছি। हम निकाले, कोई पर्ची दीजिएगा। 685 बहुत ज्यादा हो गया ना। ছশো পঁচাশি অনেক টাকা। আচ্ছা ওই জন্য পরিচিত দিয়েছিল আর কি। তো এটা হলো, এটা গাড়ির নাম্বার রয়েছে গঙ্গা এক্সপ্রেসওয়ে, সিঙ্গেল জার্নি, টু হুইলার, সব ডিটেলস এখানে রয়েছে। এই অ্যামাউন্টটা দিতে হবে, কম না, অনেকটাই, অনেক টাকাই। 600, আমি ভাবলাম হয়তো 280-84 কিছু যাবে হয়তো, কিন্তু অনেক টাকাই গেল এটা। 700 টাকায় ধরে চলি। তো এখানে আবার কিসের টোল আমি তো বুঝতে পারছি না। এখানে টাকা দিতে হবে কিনা স্লিপ দেখাতে হবে, আমি তো বুঝতে পারি না। ও মাগো, হ্যাঁ টাকা নিচ্ছে। इधर के पैसे नहीं हो रहा। हाँ दादा ना देखे নেবে হয়তো, নাম্বার দিয়ে হয়তো নাকি। দেখবে দেখবে নাম্বারটা দেখবে, তারপরে আর কি হয়তো একটু লোকাল লোকাল সাইড দিয়ে হয়তো উঠেছে যাবে, তাদের জন্য তো বলি। 600 কত নিল? 685 নিল না আমাদের। 685 টাকা নেওয়ার পর আবার যদি টাকা নেয়, রিটার্ন চলে যাবো, বলবো ভাই টাকা ফেরত দে, রিটার্ন দিয়ে চলে যাবো ভাই, যা তোর পূর্বে। जल्दी करो, घर में लग रहा है। अरे यार थोड़ी थोड़ा आगे एक राइडर जो है ना, हम बात नहीं, राइडरों को नहीं कह रहा मैं नहीं कह रहा हूँ कि 6 में हो जाएंगे, थोड़ा उसके लिए बोलते हैं। लेकिन उसके जो कोई बात लोग दिखा मारा भग रहा हूँ अरे पर्ची दिखाना होगा क्या? इन्हें 10 रुपए देने वापस, आप थोड़ी बहुत अच्छा अबे यार ये पर्ची भी ঠিক আছে, আমি বুঝতে পারছি না বাবা, কাগজ দেখাতে হবে নাকি ফেলে কপাল হলে ফেলে। भैया आप खड़े एक बाइक का 220। मैडम नंबर बता रहा हूँ, এই আমার টাকা দিয়ে দাও, 220 টাকা দাও, আর তোমার টাকা দাও, 240 টাকা দাও। नंबर ये रहा यूपी 15 DF 8452 और कोई टाका दाও। DF ये 2 बाइक का लो और पर्ची दो।
ये बहुत खर्चा हो गया। फालतू ओईजीपी वाली बड़ा ভালো হতো। तो हिंदी बोल लोगे तो कुछ हमारे समझ में आएगा आपकी बोल रहे हैं कि दूसरे रास्ते से जाने से अच्छा रहता, ये रास्ता पकड़ के तो बहुत खर्चा हो गया। हमारी एंट्री पहले हुई है। तो आपके फिर टीपी क्यों नहीं पकड़ रहा? मुझे क्या पता। तो कोई बात नहीं, आप 2 मिनट खड़े रहो, अभी सर क्लियर करेंगे मैंने। तो सर को बुलाओ, ये दोनों को लाओ 25 लोग। तो अब हमने ये पर्ची दो, ये मेरा है, ये तुम्हारा पर्ची दो। 440 रुपए का आ गई। हाँ मैं टोल पे ट्रैक्टर पे नंबर नहीं है तो एक साथ ही पे है पता नहीं, लेकिन उन्होंने कहा कि जहाँ जाओ क्योंकि 2 पर्ची कटी है। हाँ हाँ ट्रैक्टर का नंबर नहीं था भैया, इस बाइक की पर्ची लेना है ना। ये मैडम को अभी कर रहा हूँ, थोड़ा रुक जा, बाइक खड़ी है, मैंने बाइक ओपन कर तो एंट्री आ जाएगी, उससे निकाल देगी, कोई बात अभी कर रहा हूँ। अगर एंट्री ना होगी तो ट्रैक्टर पर्ची नंबर दिया अभी और भी मिलेगा क्या सामने टोल? एक मैंने दी मैडम को दिया ना। আরে এটা পুরো খিচড়ি করে দিচ্ছে, এটা ওটা নিয়ে। তুমি স্লিপ দিয়েছো? তোমার স্লিপটা দিয়েছো? हाँ दी थी तो দিয়েছো? हाँ, मैंने खुद भरा है। हाँ तो फिर कोई दिक्कत नहीं है। हाँ लो जी साहब, आप आगे निकाल ओके, आप दे रहा हूँ। दे रहा है, एक एक करके दे रहा है। ये निकाला रुको रुको रुको, वो पर्ची दो अपने दे दी आपको। पर्ची कहाँ दी? দেখো वाला दिया ना, जो नंबर डाल দাও নাই, তুমি দাও নাই। चलो हटिए। W23 सामने की और भी टोल है क्या? और भी टोल मिलेगा क्या सामने? नहीं है ना? लूट लिए यार पूरा। ये এত টাকা খরচা, বাপ রে বাপ। তো ওখানে আমরা দিলাম 685 টাকা। আমি বললাম হয়তো এটাই হয়তো আর নেবে না, আবার এখানে 210 টাকা, মানে হচ্ছে কত 800 টাকা 900 টাকাই দিয়ে দিয়েছি আমি। 900 টাকা গেল আমাদের। ওই 900 টাকা পাওয়া যায়, 900 টাকা টোল। কলকাতা থেকে ট্রেনে আসতে গেলে ভাড়া পড়ে 500 টাকা স্লিপার ক্লাসে, আর এখানে নিজের গাড়ি তেল পুড়িয়ে আমরা যাচ্ছি কষ্ট করে রাত জেলে 500 টাকা তেল দিয়ে। আদানি গ্রুপ চালাচ্ছে নাকি ওটা, আদানি গ্রুপ নিয়ে সর্বপ্রদেশে, এটা কি কোম্পানির নাম বললো, ওই দেশটাকে এরাই খেয়ে নেবে। ভালো ভালো, খুব ভালো। বাকি আমি জানি না, বাকি অ্যাকচুয়ালি আমি জানি যে পূর্বাঞ্চল দিয়ে গেলে ওখানে টোল লাগে, কত টাকা টোল লাগে সেটা আমার জানা নেই। এখন আমি ডুবে যাবো, আমার বন্ধুরা যারা গেছে আর কি আগে তারা পৌঁছে দিয়ে গেছে পূর্বাঞ্চল দিয়ে, তাদেরকে জিজ্ঞাসা করবো কত টাকা টোল দিয়েছিল। আমি যতটা জানি 200-র মধ্যেই হয় কিছু। আর একটা এটা ফার্স্ট গঙ্গা এক্সপ্রেসে ওঠার একটা রাস্তা, একটা রাস্তা ছিল, ওটা কানপুর হয়ে আগ্রা হয়ে বেরোতো। তো এটার ব্যাপারে জানি না, ওটাতে টোল ছিল কি ছিল না, ওটাও খবর নেবো যে থেকে থাকে, টোল তো থাকে অবশ্যই, টোল থাকবেই, হাই টোল থেকেও থাকে। তো দেখতে হবে কত টাকা ওখানে লাগবে। আমরা মানে আমাদের বেশি গেলেও শরীর মানে চলছে আর কি, এত টাকা এত কষ্ট করে রাত জেলে গাড়ি চালাচ্ছি, 900 টাকা যদি টোলই দিতে হয়। আর বাইকে অ্যাকচুয়ালি আমরা যত জায়গায় যাই বাইকের টোল দিতে হয় না কোথাও। উত্তরপ্রদেশে এই ফেসিলিটিটা রয়েছে যে তোমার থেকে টোল নেবে, খুব সুন্দর ফেসিলিটি। তো কিছু করেন না, সরকারের নিয়ম সবাই মেনে চলতে হবে। সময়টা হয়েছে এখন 9:15, আর 10 কিলোমিটার আছে এই রোডটা, মানে গঙ্গা এক্সপ্রেস 10 কিলোমিটার। দেখো শিয়ালদারি পড়ে রয়েছে, দেখা যাবে এরকম শিয়াল পড়ে রয়েছে সারা রাস্তা। 10 কিলোমিটার পর এক্সপ্রেস ওয়ে ছাড়বে, এটাকে ছাড়বে নমস্কার 10 কিলোমিটার দেখা রয়েছে। তো এখান থেকে শনিপথ 90, দিল্লি 54। আমরা এখন একটু পেটের সেবা করবো, মানে অনেক হলো, বিশাল জোর খিদে করেছে, বিশাল জোর। একবার গাড়িটা ঘুরে রাখলেই তো হয়, আর কি করো তুমি? হ্যাঁ, খেয়ে দিয়ে গাড়ি নাড়াচাড়া করতে ভালো লাগে না। তো এখানে এসে দাঁড়ালাম, তো সবার টিফিনটা করে নিচ্ছি। এখান থেকে 54 কিলোমিটার যেমন দেখালাম বোর্ডে দিল্লি, আর 89 বা 90 কিলোমিটার মতন রয়েছে শনিপথ। তো শনিপথেই যাবো, ঘন্টা 1.5 ঘন্টা যা লাগবে। একটু সময় দেওয়াটা কটা বাজে?
হ্যাঁ 10টা, সকাল 10টা বাজে, 12টা বাজুক কোনো অসুবিধা নেই। তারপর তো রুম নিয়ে আজকে তো পুরো সারাদিন স্টে, পুরো নাইট স্টে আছেই, ভালো করে রেস্ট হয়ে যাবে। তারপরে কালকে আবার রওনা হব নারকান্ডার উদ্দেশ্যে। তো সেটা ব্লগ তো তোমরা পরে পাবে। তারপরে তো এখন খাওয়া দাওয়া করে হোটেলে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এটা হলো লালকেল্লা ব্যাক সাইড। এবার এখান থেকে কেন আসলাম সেটা পরে বলছি, তার আগে লালকেল্লা দেখে নাও। তো লালকেল্লার সামনে দিয়ে ফার্স্ট আমার বাইক চালানো, একটা ভিআইপি আসবে তার জন্য সবাইকে দাঁড় করে রেখেছে পুলিশ। 15 মিনিট হয়ে গেল। বাহ 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 বাহ। কোন নেতা মন্ত্রী হবে? টাইম টাইম বাইকিং আওয়ার্স। আমরা মানুষ না, ওরাই মানুষ। আমরা গরমে এখানে দাঁড়িয়ে থাকবো, কোনো ব্যাপার না, ওরা বেরোবে আগে। তো ফাইনালি যাই হোক, রুম নিয়ে নিয়েছি। শনিপথেই বলতে পারো, শনিপথ থেকে 2 থেকে 4 কিলোমিটার একটু এগিয়ে এসেছি। তো এই আমাদের রুম, দেখতে পাচ্ছ সব এইভাবে রয়েছে। আর হোটেলটা একদম হাইওয়ের কিনারেই, দেখিয়ে দিচ্ছি তোমার। এটা আমাদের বাইকগুলো বাইরে পার্কিং রয়েছে। আর টেম্পারেচার আমি কি বলবো, আর টেম্পারেচার এরকম আছে মানে বেরোলেই সাথে সাথে পড়ে যাবে বডি, এরকম অবস্থা। ভালো আছে। তো এই হলো এত বড় জায়গা, পুরো খাবার। আর আমাদের গাড়ি রয়েছে এখানে। ধুলো পুরো ধুলো হয়ে গেছে। আমি ব্যাগটা খোলা দরকার পড়েনি তাই খুলিনি। আর ওদিকে কিছু গাড়ি রয়েছে। তো এই আজকের মানে অনেকটা জার্নি হয়ে গেল গরমের জন্য। দিল্লির প্রচুর জ্যাম ছিল। তো আমরা এই হোটেলে এসে পৌঁছালাম দুপুর 2টো বাজে। রাত 10টার সময় বেরিয়েছি। 820 কিলোমিটার মতন গাড়ি চালিয়েছি। তো ঠিক আছে, কিছু করার নেই। তো অনেকটা এগিয়ে এসেছি। আবার কালকে যখন আমরা মানে নেক্সট ব্লগে তোমরা পাবে সেটা দেখতে, যে এখান থেকে আমরা বেরোচ্ছি এই নারকান্ডার উদ্দেশ্যে। নারকান্ডা প্ল্যানিংয়ে আছে, নারকান্ডা যাবো। তার আগে থাকতে পারি, সেটা নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে খুবই তাড়াতাড়ি।